Hello, beloved students of Target Point Art School and the guardians, well-wishers and others. Welcome all of you to our virtual classes, especially the pupils of class 8 and the others. That is, it is a booster class of processing, so we may include or we may mention the classes of 8 to 12 also. Okay, let's start off today's works. আজকে আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা হচ্ছে বুস্টার ক্লাস অফ প্রসেসিং। না, বিষয়টা কি, এর আগে আমরা তোমাদের সিলেবাসের যা চ্যাপ্টার বা সিলেবাস যেটাকে বলে থাকি আমরা, প্রসেস রাইটিংয়ের ইন ডিটেলস ক্লাস হয়েছে, 4টা বা 5টা ক্লাস হয়েছে। সেখানে যার যেরকম প্রেজেন্টেশন তোমরা তোমাদের মতো করে আনসার কপি সেন্ড করেছো, আমি সেগুলোকে যতটা পেরেছি ক্লারিফাই করেছি। আর 5 দিন ধরে টোটাল ডিসকাশনগুলো হয়েছে। আজকে ওয়াল ইন ওয়ান ক্লাস যাকে বলা হয়, ওয়াল ইন ওয়ান অর্থাৎ একটি ক্লাসে সব কিছু, যেটাকে আমি বুস্টার ক্লাস বলছি, এবং এটাকে কোভিড সিচুয়েশন অনুযায়ী বুস্টার ডোজও বলতে পারো, বুস্টার ডোজ। তাহলে এখানে বুস্টার ডোজ অফ প্রসেসিং বা ভ্যাকসিনেশন অফ এগেনস্ট প্রসেসিং বা ভ্যাকসিনেশন অফ প্রসেসিং এরকম বলা যায়। যাই হোক, আমরা শুরু করে দিচ্ছি আজকের ওয়াল ইন ওয়ান ক্লাসেস অফ প্রসেসিং, দ্যাট ইজ বুস্টার ক্লাস অফ প্রসেসিং। তো প্রথমে আমরা দেখব ডেফিনেশন। ডেফিনেশনটা কি? A series of actions or steps taken in order to achieve a particular end. A series of actions or steps taken in order to achieve a particular end. বাংলাটা কি? কোনো জিনিস তৈরির সুসংগঠিত মাধ্যমকেই পদ্ধতি বলা হয়। কোনো জিনিস তৈরির সুসংগঠিত মাধ্যমকেই পদ্ধতি বলা হয়। অর্থাৎ আমরা কিছু যে তৈরি করি, স্টেপ বাই স্টেপ একটা সিস্টেম মেনটেন করে ক্রোনোলজিক্যাল ওয়েতে যাকে বলা হয়, আমরা বলে থাকি যে কোনো স্টেপ জাম্প করে নয়, ক্রোনোলজিক্যাল ওয়েতে, সেটাকে বলবো আমরা প্রসেসিং। এবার আমরা দেখব প্রসেসিং যে বিষয়টা আমাদের সিলেবাসে যে ইনক্লুড করা আছে বা করা হয়ে থাকে ক্লাস 8 to 12 টোটালটাকে আমি বলছি আর কি, সেখানে যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটা কেমন থাকে। অর্থাৎ আমি যেটা বললাম সংজ্ঞাটা তোমরা ইতিমধ্যে হয়তো দেখলে, যে প্রসেসিং মানে হচ্ছে একটা বিষয়কে তৈরি করার সুসংগঠিত পদ্ধতি। এই বিষয়গুলো কি না, লেমন পিকল, স্যালাড, স্কুল ম্যাগাজিন, মেকিং ফোন কল, SMS সেন্ডিং, ভিডিও রেকর্ডিং, লটস অফ থিংস অ্যান্ড থটস মিলিয়ে অনেক কিছু আছে, সেগুলোকে বলা হচ্ছে। হ্যাঁ, এবার এটাতে আমাদের সিলেবাস যেহেতু থাকে, এর মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন আমরা দেখবো। হেডিং যেটা, তার জন্য 1 মার্ক, আবার অনেক সময় 2 মার্কও দেওয়া থাকে অনেক সময়। তো আমি জেনারেলি বলছি হেডিং যেটা 1। ইন্ট্রোডাকশন সেন্টেন্স, যাকে বলা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বলি আমরা, 1। ইউনিটস অথবা টোটাল সাবজেক্ট ম্যাটার, সেটাতে 6। 3 নম্বর পয়েন্ট কি বললাম, ইউনিটস বা টোটাল সাবজেক্ট ম্যাটার, সেটাতে হচ্ছে 6। নাম্বার 4, কনক্লুডিং সেন্টেন্স অর্থাৎ উপসংহার বাক্য যেটাকে আমরা বলতে, সেটাতে হচ্ছে 1। সেটাতে হচ্ছে 1। অর্গানাইজেশন অর্থাৎ সুসংহতি বা সংযুক্তি, যেগুলো আমরা লিঙ্কার ইউজ করে থাকি, তার একটা বিশেষ ব্যবহার এবং বাক্যগুলি একটার সঙ্গে একটা যেন লিঙ্ক থাকে, অর্থাৎ খাপ ছাড়া না হয়ে যায়, এটার জন্য 1। ইন টোটাল 10।
তাহলে আমাদের 10 মার্কের প্রসেসিং থাকে। তো এখানে মেইনলি 8 to 10 এটা আমাদের সিলেবাসে এসে থাকে আর কি, বা আমরা আমাদের বোর্ড সিলেবাসে দেখে থাকি। তো যাই হোক, এই যে মার্ক 10 মার্ক হলো, 10 মার্কটা তোমাকে বলা হলো, এবার ক্যাটেগরিক্যালি সেটাকে আমরা দেখব ঠিক কীভাবে আমরা লিখব। তো সেখানে আমরা দেখব প্রথমত, এবার বুঝে নেব কি টাইটেলটা, একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে, একটা টাইটেল দিতে হবে। সেটা একটু পরে বললেও বলতে পারতাম যে হাউ টু রাইট এ প্রসেসিং, এখানে একটা টাইটেলে যেতে পারতাম, কিন্তু আমি এখানে 3 নম্বর হিসাবে টাইটেলটাকে ধরে নিচ্ছি। টাইটেলটা কি বলছে? ক্যাপিটালাইজড হেডিং, অর্থাৎ ক্যাপিটাল লেটার একটা হেডিং দিতে হবে প্রথম কথা। টাইটেলটাকে কিভাবে বলবো আমরা? ক্যাপিটালাইজ হেডিং। এটা যদি ক্যাপিটাল না করি তাহলে আমরা কি করব? যে শব্দের শুরুতে ক্যাপিটাল লেটার, বাট যেগুলো লিঙ্ক আর থাকে একটা বাক্যে, অর্থাৎ দ্যাট মিনস আর্টিকেল প্রিপোজিশন যেগুলো থাকে সেগুলোকে স্মল লেটার। তাহলে হোয়াই ক্যাপিটাল সবগুলোই, না হলে বাক্যের শুরুতে অর্থাৎ শব্দের শুরু যেগুলো, শব্দের শুরুতে ক্যাপিটাল লেটার, আর মধ্যের যেগুলো লিঙ্ক আর ইউজ করে থাকি অর্থাৎ আর্টিকেল প্রিপোজিশন যেগুলো ইউজ করে থাকি সেগুলোতে আমরা স্মল দেব। এবার এখানে এই হেডিংয়ের যেটা বললাম টাইটেল যেটা, ওটা ঠিক কীভাবে দেওয়া যায় টাইটেলটা, সেটা আমরা বলছি। 3 নম্বর পয়েন্ট বলছি আমরা টাইটেল, ঠিক আছে। টাইটেলের ক্ষেত্রে দেখো কতগুলো শুরুর স্টাইল যেটা আর কি, বা সেন্টেন্সগুলো কীভাবে আমরা শুরু করতে পারি বা লিখতে পারি টাইটেলটাকে, শিরোনামটাকে। নাম্বার 1, হাউ টু প্রিপেয়ার ড্যাশ ডট, হাউ টু প্রিপেয়ার ড্যাশ ডট, অর্থাৎ যেখানে ড্যাশ বলছি সেখানে সাবজেক্ট অর্থাৎ বিষয়বস্তুটির নাম। নাম্বার 2, হাউ ড্যাশ ইজ মেড, হাউ ড্যাশ ইজ মেড, তাহলে যেখানে ড্যাশ বলছি ওখানে সাবজেক্ট। নাম্বার 3, প্রিপারেশন অফ ড্যাশ, প্রিপারেশন অফ ড্যাশ ডট, অর্থাৎ ড্যাশে সাবজেক্ট। নাম্বার 4, প্রসেস অফ মেকিং ড্যাশ ডট, প্রসেস অফ মেকিং ড্যাশ ডট, তাহলে ডট হয়ে গেল একটা বাক্য, তাহলে ড্যাশে হবে সাবজেক্ট। 4 প্রকার স্টাইল বললাম, এই যে কোনো একটা তুমি ক্যাপচার করতে পারো তোমার হেডিং লেখার জন্য। এবং মজার বিষয় হচ্ছে হেডিং যদি সুসংগঠিতভাবে ভালো না হয় তাহলে বাকি প্রসিড করে লাভ নেই আর, অর্থাৎ বাকিটা লিখতে গেলেও তোমার হেডিংয়ের উপরেই নির্ভরশীল। মানে হেডিং যদি তুমি ঠিক না লেখো, হেডিংটাতে যদি বোঝাতে না পারো কি লিখছো, তুমি হেডিং লিখলে যে মেকিং ব্রেড আর লিখছো পেপার তৈরি, তাহলে তো হবে না। না, তুমি হেডিংটাই লিখলে এটা আগ্রাম বাগ্রাম কিছু একটা, আর সাবজেক্টটা খুব মানে ইন্টারেস্টিং হয়তো খুব ভালো লিখলে, তাহলে তোমার হেডিং অনুযায়ী তোমাকে একটা লিঙ্ক থাকতে হবে। সেক্ষেত্রে ওই জন্য আমি হেডিংটাকে সেপারেট একটা স্ট্যান্ডা করে দিলাম আর কি, মানে বিষয়বস্তু হিসেবে বোঝালাম, ওটা 3 নম্বর পয়েন্ট হিসাবে আজকে, ঠিক আছে। নাম্বার 4, ডায়াগ্রাম অফ প্রসেসিং, ডায়াগ্রাম অফ প্রসেসিং, অর্থাৎ আমি প্রসেসিংটা কিভাবে সাজাবো, এটা তোমাকে একটা ফটোকপি সেন্ড করা হবে হোয়াটসঅ্যাপে ডায়াগ্রামে। এখানে দেখো প্রথমত বলছে নাম্বার 1, প্রিভিউ বা প্রি রাইট, প্রি রাইট অর্থাৎ লেখার পূর্বের অবস্থা। এখানে কি বিষয় আছে, আর তোমাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে, আমি ঠিক কী লিখছি, এর ধরনটা কেমন, এটাকে আমি ঠিক কীভাবে ক্লারিফাই করবো ইত্যাদি। নাম্বার 2, প্ল্যান অ্যান্ড আউটলাইন। এবার প্রি রাইট থেকে কমপ্লিটলি চলে আসতে হবে 2 নম্বরে, যে প্ল্যান অ্যান্ড আউটলাইন। আমি প্ল্যান করে নেব ঠিক কিভাবে লিখবো, এবং এর আউটলাইনগুলো কি, আউটলাইন মানে পয়েন্টগুলো কি কি আছে এবং কোন পয়েন্টগুলোকে নিয়ে আমি ব্যাখ্যা করব সেটা। নাম্বার 3, রাইট এ ফার্স্ট ড্রাফট। প্রথমত আমরা কি করবো, একটা খসড়া তৈরি করবো। প্রথমত কি করবো, একটা খসড়া তৈরি করবো। রাইট এ ফার্স্ট ড্রাফট, অর্থাৎ প্রথমত একটা ড্রাফট তৈরি করবো, একটা খসড়া। খসড়া মানে একটা প্রাথমিকভাবে লেখার চেষ্টা করবো যে এইরকম আমি এটা লিখবো। নাম্বার 4, রিড্রাফট অ্যান্ড রিভাইজ। পুনরায় সেটাকে ড্রাফট করবো, যেটাকে আমি একটু আগে ড্রাফট করলাম সেটাকে পুনরায় ড্রাফট করবো এবং রিভাইজ করে নেবো যে হ্যাঁ আমার টোটাল ডেসক্রিপশনটা বা টোটাল আমার যে সিস্টেম বা সিস্টেমেটিক্যালি ওয়েতে সেটা ঠিক আছে কিনা সেটা। নাম্বার 5, এডিট অ্যান্ড প্রুফ রিড, এডিট অ্যান্ড প্রুফ রিড। তারপর আমরা কি দেখবো, এডিট করে নেবো কিছু, অর্থাৎ এডিট মানে এখানে একটু দেখে নেওয়া যে কোনগুলো আমার ভুল আছে, হ্যাঁ এখানে ঠিক আরও কি পদ্ধতিগতভাবে কোনো ত্রুটি আছে কিনা,
বা টোটাল বিষয়টা ঠিক আছে কিনা হেডিং থেকে শুরু করে কনক্লুডিং সেন্টেন্স পর্যন্ত এটা আমরা দেখে নেব। এই টোটাল 5টা টাইপ মানে 5 প্রকারে ডায়াগ্রামটাকে আমি সাজাতে পারি। মানে এইভাবে 5টা যদি দিক নির্দেশটা মনে রাখতে পারো তাহলে ডায়াগ্রাম যেটাকে বলছি আমি, তাহলে একটা রিপোর্টের বাকি কিছু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখানেই তোমাকে একটা সেকেন্ড ডায়াগ্রাম দেওয়া হবে, অর্থাৎ আমি যেটা বাংলাতে বোঝালাম তোমাকে এটা থাকবে, এটাকে আর একটু ডিটেলসে বলার জন্য বা একটু ডিটেলসে তোমাকে প্রমাণ দিয়ে দেওয়ার জন্য বা তোমাকে হাতে কপি রাখার জন্য তোমাকে ডায়াগ্রামের দ্বিতীয় একটা ছকও তোমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করা হবে, সেই ওটাকে তোমরা খাতে লিখে ফেলবে। তাহলে 1 নম্বরটা কি বললাম? নাম্বার 1 প্রি রাইট, নাম্বার 2 প্ল্যান অ্যান্ড আউটলাইন, নাম্বার 3 রাইট and first draft, write a first draft, number 4 redraft and revise, number 5 edit and proofread, edit and proofread। এবার বিষয়টা কি হচ্ছে, এই যে যেটা আমি এতগুলো কথা বললাম আমি বাংলাতে বললাম, এটা টোটাল কথাগুলো যা 5টা পয়েন্ট আছে এই 5টা পয়েন্টকে একটু ব্যাখ্যা করে আলোচনা করা আছে একটা কপি, সেটাকে আমি ডায়াগ্রামের সেকেন্ড চার্ট বলছি, সেটা তোমাদের সেন্ড করা হবে। এবার মোস্ট ইন্টারেস্টিং পয়েন্ট আছে হাউ টু রাইট এ প্রসেসিং, নাম্বার 6 পয়েন্ট, এবং এটাই হচ্ছে সব থেকে ভাইটাল, হাউ টু রাইট এ প্রসেসিং। এখানে দেখো নাম্বার 1 হেডিং হ্যাজ ডেসক্রাইব অলরেডি, অর্থাৎ হেডিংটাকে আমি খুব ভালো করে আলাদা করে বলেছি, কারণ যেহেতু হেডিংটা একটা খুব বিশেষ তাৎপর্য বহন করে বলে। প্রথমত হেডিং। নাম্বার 2 সেকেন্ড, নাম্বার 2 কি বলছি, নাম্বার 2 হচ্ছে ফার্স্ট সেন্টেন্স আর কি, ফার্স্ট সেন্টেন্স। সেটা কি বলবো আমি ফার্স্ট সেন্টেন্সটাকে, যে অ্যাবাউট দ্য সাবজেক্ট ম্যাটার, মেইনলি ভ্যালুজ, এসেন্সিয়ালিটিস, ইম্পর্টেন্স অফ দ্য সাবজেক্ট ম্যাটার। ফার্স্ট সেন্টেন্স যেটাকে বলছি আমরা, ফার্স্ট সেন্টেন্স রিপোর্ট লিখতে গিয়ে ফার্স্ট যেটা সেন্টেন্স দেবো সেটা কি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বলতে পারি আমি। সেটা কি বলবো আমরা, যে অ্যাবাউট দ্য সাবজেক্ট ম্যাটার, মেইনলি ভ্যালুজ, এসেন্সিয়ালিটিস অ্যান্ড ইম্পর্টেন্স অফ দ্য সাবজেক্ট। যে বিষয় সম্বন্ধে লিখছি তার গুরুত্বটা কি, তার তাৎপর্যটা কি, বা কোন বিষয়টি আমাদের ব্যবহারিক জীবনের ক্ষেত্রে কি গুরুত্ব বহন করে, সেই সম্বন্ধে একটা লাইন আমরা লিখবো প্রসেসিং এর প্রথম সেন্টেন্স হিসাবে। নাম্বার 2 যে সেন্টেন্সটাকে বলছি এটাকে নাম্বার 1ও সেন্টেন্স বলা যায়, যেটা এবার বলছি আমি। যদি প্রথম বাক্যটা আমি না পারি এটাই নাম্বার 1 সেন্টেন্স হয়ে যাবে, সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, এটাকেও তখন বলা যাবে। তাহলে আমি কি বললাম, অলরেডি যেটা বাক্যটা বললাম আমি, যে মেইনলি ভ্যালুজ, এসেন্সিয়ালিটিস বা ইম্পর্টেন্স অফ দ্য সেন্টেন্স, ইম্পর্টেন্স অফ দ্য সাবজেক্ট ম্যাটার বলতে পারো তুমি। সাবজেক্ট ম্যাটার যে বিষয় লিখছি সেই সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ বিষয়টা কি, সেটা যেমন চা তৈরি বা কাপড় কাচা বা লেমন পিকল, এগুলো যে করি আমরা, এটা বিষয়টা আমাদের তাৎপর্যটা কি বা ব্যবহারিক জীবনের গুরুত্বটা কি, সেই সম্বন্ধে একটা বাক্য আমি দিতে বললাম। এটাকে যদি না লিখতে পারো তাহলে যেটা এবার বলছি সেটাই ফার্স্ট সেন্টেন্স হয়ে যাবে, আর যদি ওটা লিখতে পারো তাহলে যেটা বলছি এটা সেকেন্ড সেন্টেন্স হবে। ওকে, তো মাথায় রাখতে হবে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন প্রসেসিং। কেন? ওই বাক্যটাতে একটা নম্বর তো আছেই, তার থেকে বড় কথা হচ্ছে ওই বাক্যই তোমাকে ইঙ্গিত করে দেবে যে আসলে প্রসেসিংটা তুমি ঠিক কিভাবে লিখছো, বা প্রসেসিং তোমার লেখার ধরনটা ঠিক যাচ্ছে কিনা, বা প্রসেসিং এ তোমার শুরুটা ঠিক কিভাবে তুমি করলে। অর্থাৎ সোজা কথা যদি আমরা বলি, যদি শুরুই ঠিক না হয় তো শেষটা কি করে ঠিক হবে, তাই না? তাহলে আমরা কি বলবো, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স সেটাকেও বলতে পারি, বা সেকেন্ড সেন্টেন্স বলতে পারি, যেটা এবারে বলছি। কি বলবো, স্টাইলটা কেমন, দ্য প্রসেস অফ প্রিপেয়ারিং, দ্য প্রসেস অফ প্রিপেয়ারিং অবলিক মেকিং ড্যাশ কমা এ ড্যাশ কনসিস্ট of a number of stages, consist of a number of stages। কি বললাম, the process of preparing public making dash a dash consist of a number of stages। তাহলে যে ড্যাশ ড্যাশ এগুলো বলছি কেন না, যেটা তৈরি করছি সেটা ওখানে লিখবে, সাবজেক্ট ম্যাটারটা লিখবে। হ্যাঁ, বা যেভাবে এর আগে আমি তোমাদের লাইন বলেছি একটা, ইট গোজ থ্রু এ নাম্বার অফ স্টেপ, যে লাইনটা বলেছিলাম, দ্য প্রসেস বা প্রিপেয়ারিং অফ ড্যাশ সাবজেক্ট ম্যাটার গোজ থ্রু এ নাম্বার অফ স্টেপস, এটা বলেছিলাম না, সেটাও ইউজ করতে পারো। তাই এইভাবে এটা একটা সেন্টেন্স দেবে, এটা খুব গুরুত্বপূর্ণ সেন্টেন্স কিন্তু। এবং এটা বাক্য না দিলে তোমার 1 নম্বর কোনো মতেই অ্যাড হবে না, অর্থাৎ তোমার আউট অফ 9 থেকে মার্কিংটা শুরু হয়ে যাবে, এটা না দিলে আউট অফ 10 থেকে হবে না। তাহলে এখানে একটা বা দুটো বাক্য বললাম, একটা বাক্য বললাম প্রথমত কি, অ্যাবাউট দ্য সাবজেক্ট ম্যাটার বা মেইনলি ভ্যালুজ, এসেন্সিয়ালিটিস অ্যান্ড ইম্পর্টেন্স অফ দ্য সাবজেক্ট ম্যাটার বললাম। আর সেকেন্ড যেটা বললাম আমি, কিভাবে প্রথম লাইনটা দেওয়া যায়, আবার এটাকে তুমি সেকেন্ড লাইন করতে পারো, ওটাকে 1 নম্বর করে এটা সেকেন্ড লাইন। ঠিক আছে, তাহলে দুটো বাক্য হয়ে গেল।
ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন। এবার চলে আসছে ইউনিটস। ইউনিটস মানে হচ্ছে টোটাল ডেসক্রিপশন অফ দ্য সাবজেক্ট ম্যাটার অ্যাজ অলরেডি বিন ডেসক্রাইব বা গিভেন অ্যাট ডায়াগ্রাম। কি বলছে? ইউনিটস অর্থাৎ আমার যা পয়েন্ট থাকবে বা আমার যা আউটলেট যেগুলো থাকবে, আউটলাইন যেটাকে বলি আমরা, যেগুলো পয়েন্টস বুঝে থাকো তোমরা, যে পয়েন্টসগুলো থাকবে সেই পয়েন্টসগুলোকে ডিটেলসে ব্যাখ্যা করতে হবে। সেই পয়েন্টসগুলো কী করতে হবে? ডিটেলসে ব্যাখ্যা করতে হবে। এবং এক্ষেত্রে ইলাস্ট্রেট করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে যে আমরা যে মেইনলি প্রোনাউন মানে লিঙ্কারগুলো ইউজ করি, সেই লিঙ্কারগুলো খুব যথাযথভাবে ইউজ করতে হবে। কোনো মতে রিপিটেশন অফ লিঙ্কার চলবে না, নাম্বার 1। নাম্বার 2, প্রথমত আমরা যখন মানে যেটা শুরু করব সেটা থেকে শুরু করে বাকি একটার পর একটা এরকম আমরা দেবো না। মেইনলি ধরো কোনো সময় যদি নেক্সট ইউজ করি তাহলে আমরা সেটাকে নেক্সট ইউজ করার পরে ঠিক একটা বাক্য পরে অন্তত সেটা দেব, পরের বাক্যতে আমরা দেব না আবার নেক্সট। সেক্ষেত্রে অনেকগুলো লিঙ্কার আছে, সেগুলো তোমরা দেবে। এবার বলছে কনক্লুডিং সেন্টেন্স। তাহলে এখানে যেটা আমি ওখানে বললাম, ইউনিটসের শুরুর লাইনটা কি করতে পারি? ইউনিটসের শুরুর লাইনটা এরকম করতে পারি, অ্যাট ফার্স্ট। কি বললাম বোঝা গেল না? প্রথমে আমি একটা সাবজেক্ট ম্যাটার সম্বন্ধে লাইন বললাম, তারপরে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স যেটাকে বললাম সেটা বললাম। কেন? মানে ইট গোজ থ্রু নাম্বার অফ স্টেপ, যেটা ওটাকে বললাম। দুটো সেন্টেন্স হয়ে গেছে। এবার 3 নম্বরে আমি এসে সরাসরি কি বলবো? বাক্যটাকে বলবো প্রথম মানে ইউনিটসের ফার্স্ট সেন্টেন্স কোনটা? অ্যাট ফার্স্ট বা ফার্স্টলি দিয়ে শুরু করব। কি দিয়ে শুরু করব? অ্যাট ফার্স্ট বা ফার্স্টলি দিয়ে শুরু করব সেন্টেন্স। ঠিক আছে, পয়েন্টগুলো আমরা ব্যাখ্যা করতে শুরু করব। তারপরে এক একটা পয়েন্টে এক একটা করে সেন্টেন্স আমরা মিনিমাম লিখব। একটা পয়েন্টে দুটো সেন্টেন্সও লিখতে পারি, তাতে কোনো মহাভারত অশুদ্ধ হবে না। কি বললাম? সিঙ্গেল পয়েন্ট, সিঙ্গেল সেন্টেন্স ইজ কম্পালসারি, বাট we should often use 2 sentences for single বা for one points, given points আর কি, যেগুলো পয়েন্ট দেওয়া থাকবে। তাহলে আমরা at first বা ফার্স্টলি দিয়ে শুরু করলাম। ওকে, যা লেখা লিখছি। এবার একটা মিনিমাম সেন্টেন্স বাদ দিয়ে বা দুটো হলে আরও ভালো, দুটো সেন্টেন্স পরে আবার আমি যদি লিঙ্ক আর রিপিটেশন করতে পারি, কিন্তু অ্যাট ফার্স্টলি কিন্তু আমরা রিপিট করতে পারবো না। তাহলে পরেরগুলো কি দেবো? নেক্সট, দেন, আফটার, দেয়ার আফটার, হেন্স, দেন্স ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, হ্যাঁ, সেগুলো একটা একটা করে সেন্টেন্স আমরা যোগ করছি, একটা করে পয়েন্ট যোগ করছি, দুটো করে বাক্য, মিনিমাম একটা করে বাক্য যোগ করছি, চলে যাচ্ছে, তাই না? তারপরে আমরা কনক্লুডিং সেন্টেন্সে যাব। কিসে যাব? কনক্লুডিং সেন্টেন্স, অর্থাৎ শেষ বাক্যে। কি করে শেষ করব? দাস বা ফাইনালি বা অ্যাট লাস্ট। দাস, ফাইনালি বা অ্যাট লাস্ট দিয়ে কি করব? দ্য সাবজেক্ট ড্যাশ, যেটা ওখানে অ্যাট লাস্ট, দাস বা ফাইনালি দিয়ে কি করব? ড্যাশ মানে সাবজেক্ট। ইজ রেডি টু বি সার্ভড, ইজ রেডি টু বি সার্ভড অবলিক সোল্ড ইন দ্য মার্কেট, সোল্ড ইন দ্য মার্কেট বা সেন্ড ইন দ্য মার্কেট ওভারে অনেক সময়। তাহলে কি বলবো? দাস, ফাইনালি বা অ্যাট লাস্ট, ড্যাশ, ড্যাশে কি? সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্ট সম্বন্ধে আমাদের রেডি হয়ে গেল, অর্থাৎ এবার প্রস্তুত হয়ে গেল, এবার মাথায় রাখতে হবে। এবার সাবজেক্টটা প্রস্তুত হয়ে গেল। প্রথম দিকে আমরা কি লিখছিলাম? ম্যাটেরিয়াল কালেক্টেড, এই কথাটা লিখছিলাম, কিন্তু এখন না। এখন এবার যেটা তৈরি করতে হেডিং যেটা দিয়েছি সেটা রেডি হয়ে গেছে। এবার হেডিং এর কথাটাকে এবার রিপিট করবো আমরা এখানে। তাহলে ওটা রেডি হয়ে গেল। তাহলে কি লিখছি? দাস, ফাইনালি, অ্যাট লাস্ট, ড্যাশ, সাবজেক্ট ওখানে ইজ রেডি টু বি সার্ভড ফর সোল্ড ইন দ্য মার্কেট। ওকে, এবার চলে আসো কি আছে আমাকে দেখতে হবে ডুজ অ্যান্ড ডোন্টস গুলো কি আছে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। ডুজ অ্যান্ড ডোন্টস আমরা ঠিক কিভাবে এটাকে সাজাবো ইত্যাদি সব বললাম। এবার ডুজ অ্যান্ড ডোন্টস কি করবো না বা কি করবো, 3টে পয়েন্ট খুব মেইনলি মাথায় রাখতে হবে এখানে। নাম্বার 1, প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে। তোমাকে কি করতে হবে? প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে। তাহলে প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে মানে কি? টোটাল প্যাসিভ ভয়েস তাকে জানতে হবে, অর্থাৎ ভয়েস চেঞ্জ চ্যাপ্টার থেকে জানতে হবে। বোঝা গেল? নাম্বার 2, ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করতে পারো তুমি। ইম্পারেটিভ সেন্টেন্স তার মানে সেন্টেন্স ফরমেশন যে চ্যাপ্টার, সেটা তোমার কমপ্লিট নলেজ লাগবে।
বা সেন্টেন্স চ্যাপ্টারটাকে মেইনলি দুভাগে ভাগ করা হয়, একটা গঠনগত দিক দিয়ে, একটা অর্থগত দিক দিয়ে, একটা স্ট্রাকচারাল, একটা মিনিং। যেটা অর্থগত দিক দিয়ে, মিনিং এর দিক দিয়ে 5 প্রকার আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি যেটা আছে, সেখান থেকে ইম্পারেটিভ যে মোডটা সেটা ইউজ করতে হবে তোমাকে, ইম্পারেটিভ সেন্টেন্সটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে সেন্টেন্স চ্যাপ্টারে কমপ্লিট নলেজ থাকবে। নাম্বার 3, ইউজ অফ লিঙ্কার্স, যেটা একটু আগে বললাম আমি, ইউজ অফ লিঙ্কার্স। লিঙ্কারের ব্যবহারটা এখানে খুব যথাযথ, মানে লিঙ্কার তোমাকে ইউজ করতেই হবে। এবং যেমনটি বললাম, ইতিমধ্যে বলেছি যে একটা লিঙ্কার একবার ইউজ করার পরে পরের সেন্টেন্সে সেটা কোনো মতেই ইউজ করা যাবে না। যদি করতেই হয় তো মিনিমাম 2টো সেন্টেন্স পরে, কারণ আমার তো অনেক লিঙ্কার আছেন, তাই না? তাহলে প্রথমত এই লিঙ্কারের মধ্যে একটা বলি আবার, আমি যেটাকে থার্ড সেন্টেন্স যেটাকে বললাম তোমাদের, ফার্স্ট সেকেন্ড বাদ দিয়ে থার্ড সেন্টেন্স যেটাকে বললাম সাবজেক্ট ম্যাটারের মধ্যে, অর্থাৎ ইউনিটসের মধ্যে যেটাকে বলেছি আমি, সেটা অ্যাট ফার্স্ট দিয়ে বা ফার্স্টলি দিয়ে শুরু করবে। তারপরে যা পয়েন্ট আছে এক্সপ্লেন করার পরে লাস্ট সেন্টেন্স, যেটাকে কনক্লুডিং সেন্টেন্স বলি, সেটাকে আমরা কি করব, সেটাকে ফাইনালি বা দাস বা অ্যাট লাস্ট দিয়ে শুরু করবো। ওকে, এবার এই ডুজ অ্যান্ড ডোন্টস এর মধ্যে তোমার কি আরো আছে? অবশ্যই তোমাকে টেন্স চ্যাপ্টারটাকে কমপ্লিট জানতে হবে, মানে খুব ডেফিনিট ওয়েতে টেন্স চ্যাপ্টার জানতে হবে। তারপর বাকি অবশ্যই তোমাকে যেখানে যেটা বলা হলো, যেভাবে তোমাকে ডায়াগ্রামটাকে বলা হয়েছে বা ছবিতে দেওয়া হবে, ফটোতে, সেটাকে ফলো করতে হবে এবং প্রপার ওয়েতে যার জায়গাতে যেটা বা যেখানে যেটা বসানো উচিত বা বসবে বলে মনে হচ্ছে সেটাই তোমাকে করতে হবে। আর অবশ্যই প্রত্যেকটা পয়েন্টকে মিনিমাম একটা সেন্টেন্স লিখতে হবে, আর 2টো লিখলেও অসুবিধা নেই। আর হ্যাঁ, যেটাকে আমি বারবার করে বলেছি বা বলছি, ক্রোনোলজিক্যাল অর্ডার বা স্টেপ বাই স্টেপ যেটাকে বলছি, এটা অবশ্যই মেনটেন করতে হবে, খাপ ছাড়া হলে হবে না। এখন তুমি দেখা গেলো যে তুমি বাজার থেকে কিছু জিনিস কেনার আগেই ওটাতে প্রসেসিংয়ে ফেলে দিলে, তাহলে তো হবে। তুমি স্যালাড তৈরি করবে, শসা, গাজর, পেঁয়াজ ইত্যাদি যা লাগে ম্যাটেরিয়ালস তুমি আনলেই না, কাটাকাটি শুরু করে দিলে কোথা থেকে? লেমন পিকল করবে, লেমনই নেই, আর মশলাপাতি দিয়ে বাকি প্রসেসিং শুরু করে দিলে হবে? ওয়াশিং ক্লোথস, তুমি কাপড় কাচলে না, শুকাতে দিয়ে দিলে, সেটা যদি হয় তো হবে কি? এটা তো হয় না। এটাকেই বলছি স্টেপ বাই স্টেপ বা ক্রোনোলজিক্যাল ওয়ে, অর্থাৎ পর ক্রমান্বয়ে, যেটাকে বাংলাতে বলেছে। ওকে, এবার চলে আসো এক্সাম্পলস, লাস্ট পার্ট, অর্থাৎ 7, সিরিয়াল নম্বর 7, মানে আমার পয়েন্টের আজকে 7। এক্সাম্পল মানে উদাহরণ। এবার উদাহরণের ক্ষেত্রে আমি বলি, ইতিমধ্যে তোমাদের অনেকগুলো উদাহরণ প্র্যাকটিস করানো আছে, আর আজকের ভিডিও শোনার পরে বা আজকের যে ক্লাসটা শোনার পরে যদি রিয়াইন্ড করে বারবার করে শোনা, এখন তো আমি আস্তে আস্তে আরও বলতে পারতাম ধরে, বাট আলটিমেটলি সেটা অনেক টাইম ল্যাপস হয়ে যেত আর কি, বা টাইম বেইং হয়ে যেত। তো সেক্ষেত্রে যদি বোঝা না যায়, তাড়াহুড়ো করে বলেন, তাহলে সেটা রিওয়াইন্ড করে একটু শুনে নিতে হবে, এবং যা বললাম সেগুলো যদি পয়েন্ট আকারে খাতায় লিখে ফেলো, সেটা যদি মেনটেন করে চলো। আর যে 2টো তোমাকে ডায়াগ্রামের মানে ফটো সেন্ড করা হবে, একটা ডায়াগ্রাম প্রথমত ইঙ্গিত করা হচ্ছে কি, আর ওটাকে ব্যাখ্যা করে আবার একটা ডায়াগ্রামের ফটো, সেই দুটো যদি তুমি খাতায় লিখে ভালো করে মেনটেন করতে পারো, তাহলে আই থিঙ্ক ইউ হ্যাভ বিন ডুইং ইউর বেস্ট, or you should be achieved কি very high score. ওকে, এভাবেই বুস্টার ক্লাসটাকে তোমরা ফলো করবে। আর বাকি আরও যদি প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা যদি দেখে না থাকো, তো আমার তো ডেফিনেটলি সেখানে ক্লাস ওয়াইজ ডে বাই ডে বলা আছে, সেগুলো শুনবে, তাহলে এটার সঙ্গে ওটা শুনলে আরও বেশি ভালো হবে। এভাবেই তোমরা প্রসেসিংটাকে চেষ্টা করবে। ভালো থেকো, ভালো রেখো, স্টে সেফ, স্টে প্রোটেক্টেড, বাই।